স্যার আপনি যদি আমাদের উত্তরটা দিতেন। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে এই ধরনের রোগীদের কষ্ট কি কি হয়। তো আপনি জেনে খুশি হবেন যে আমার চেম্বারে এই জাতীয় রোগী প্রতিনিয়ত আসছে এবং আমি তাদের সমাধান দিচ্ছি এবং চিকিৎসা গ্রহণ করার পর তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তাদের নিয়ে আমি একটি প্রোগ্রাম করি যেটির নাম হচ্ছে পেশেন্ট ফলো আপ ইন হাউস। তো আমি একটি বাস্তব চিত্র যদি দেখাই তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, স্মৃতি নামের মিষ্টি একটি মেয়ে আজ থেকে প্রায় 3 বছর আগে প্রথম আমার চেম্বারে আসেন এবং এসেই তার নাকের কষ্টগুলোর কথা বলে যে স্যার আমি তো আর পারছি না। আমি কেন? সে তখন ব্যাগের ভেতর থেকে একের পর এক কিছু জিনিসপত্র দেখাচ্ছে, যে নাকের ড্রপ দিচ্ছে, দেখাচ্ছে নাকের স্প্রে, দেখাচ্ছে টিস্যু, দেখাচ্ছে যে আমার সারাক্ষণ নাক বন্ধ থাকে, নাক দিয়ে সর্দি ঝরে, হাঁচি হয়, মাথা ব্যথা করে, নানান যে সমস্যার কথা সে তুলে ধরলো এবং বলতে বলতে একটা পর্যায়ে সে কেঁদে দিল এবং সে বলল স্যার আমি এটা থেকে মুক্তি চাই। এবং সেই মুক্তি পাওয়ার জন্যই সে মূলত আমার কাছে আসে এবং আমি তাকে দেখে পর্যবেক্ষণ করি এবং তার ভেতরে কিছু সমস্যা আমি নির্ণয় করি এবং খেয়াল করি যে তার নাকের হাড় বাঁকা, যেটা আজকে চিত্রে দেখলাম, এবং মাংসগুলো ফুলে আছে। সেই স্মৃতিকে আমি ট্রিটমেন্ট শুরু করি এবং ট্রিটমেন্ট করার পর স্মৃতি কেমন আছে সেটা দেখব। এবং মজার বিষয় হচ্ছে যে স্মৃতি সুস্থ হওয়ার পর তার হাজব্যান্ডকে নিয়ে আসে, সেই হাজব্যান্ডেরও একই সমস্যা, এরপর তার দেবরকে নিয়ে আসে, তারও একই সমস্যা। 3 জনকে আমরা একই পরিবারে চিকিৎসা করি এবং চিকিৎসা শেষে তারা কেমন আছে সেটি নিয়ে রয়েছে আমার একটি ডকুমেন্টারি, নাম হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস। চলুন দর্শক দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। প্রতি শুক্রবার এবং ছুটির দিনগুলোতে আমি ছুটে যাই আমার প্রিয় কিছু মানুষদের বাড়িতে, যারা ইতিমধ্যে আমার চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আমি চাই ম্যালিয়াস পরিবারের এই ভালোবাসা দিয়ে পরিবারের মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি করতে, যে বন্ধনটা অটুট থাকবে যুগ যুগ অনন্তকাল। আর মূল উদ্দেশ্য কিন্তু একটি, সেটি হচ্ছে স্মৃতির হাজব্যান্ড এবং দেবর, তারা অপারেশনের পর এই 3 জন মানুষ কেমন আছেন। তো স্মৃতি, তোমার কি সেই আগের স্মৃতি মনে আছে? এই আজ থেকে প্রায় 1.5 বছর আগে তুমি আমার চেম্বারে প্রথম যাও, তাই না? স্মৃতি যখন প্রথম আমার চেম্বারে আসে, এই ছিল তার করুণ দশা। আমি তো আসলে সত্যি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম। তোমার হাতের সেই ঠোঙা পলিথিনের মধ্যে হরেক রকমের ড্রপ, স্প্রে, টিস্যু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর স্মৃতি আমাকে বলেছিল স্যার এটাই আমার সংসার। স্মৃতি যখন তার নাক বন্ধ থাকে, নাক দিয়ে অনবরত সর্দি ঝরে, পানি ছড়ে, হাঁচি হয়, মাথা ব্যথা করে, হ্যাঁ, এবং অনবরত নাকে ঠান্ডা লেগেই থাকে, এরকম সমস্যায় ভুগছিল। আমি তার নাক পরীক্ষা নিরীক্ষা করি এবং করে খেয়াল করি যে তার নাকের হাড় বাঁকা, মাংস খোলা, এবং পাশাপাশি তার অ্যালার্জি লেভেল চেক করে দেখি সিরাম আইজি লেভেলটা অনেক বেশি, অর্থাৎ এটিকে বলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, সাথে তার ডিএনএস এবং হাইপারট্রফি টার্বিনেট ছিল। এই অবস্থায় সাধারণত আমরা যেটা করে থাকি স্মৃতি, যেহেতু নাকের হাড় বাঁকা ছিল, মাংস খোলা ছিল, এই জন্য তোমার নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে কষ্ট হতো, যে কারণে আমি পরামর্শ দিলাম তাকে একটি সার্জারি করানোর। আর সেই সার্জারিটির নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি। তো এই অপারেশনটি আমরা সম্পূর্ণ করি সফলভাবে। করার পর স্মৃতিকে কয়েকটি ফলো আপ মেনটেন করি আমরা, এবং ফলো আপ শেষে আজকে বলা যেতে পারে যে লাস্ট ফলো আপ, যে ফলো আপটি আমি পেশেন্টস ফলো আপ ইন হাউসে আজকে করতে আসলাম। তো স্মৃতি, তোমার কাছে একটু জানতে চাই, বলো যে অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পরিবর্তন পাচ্ছ? তখন তো আমার একদম আসলে সত্যি সত্যি বলতে একটু করুণ দশা ছিল। একবারে নাক একদম টোটালি 24 ঘন্টায় বন্ধ থাকতো। বলতে গেলে আমি তো ড্রপ এবং স্প্রে ব্যবহার করলেই শুধুমাত্র একটু শ্বাস গ্রহণ করতে পারতাম। তো আমার সার্জারি পরে আমি লক্ষ্য করলাম যে সেই সমস্যাটা নেই। তো আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, নাক দিয়ে আচ্ছা, পানি thank you চলে, very much. অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাটাও কমে গেছে। সুস্থ হওয়ার পর আমার চেম্বারে পিঠা, বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে এসে উপস্থিত হলো এবং সেই সাথে বললো যে স্যার আমার সমস্যাটা তো সমাধান হয়েছে, এবার তো আমার হাজবেন্ডের সমস্যার সমাধান করতে হবে। আমি বললাম কি? বললো তারও তো আমার মতন সমস্যা। এই হচ্ছে স্মৃতির হাজবেন্ড, হ্যান্ডসাম ম্যান, কিন্তু তার সমস্যা ছিল কি একটু জানতে চাই। কি কষ্ট হতো আপনার? নাক বন্ধ থাকতো, আমি ঘুমাইতে পারতাম না। হঠাৎ করে আমার ঘুম থেকে লাস্ট নাইটে আমার উঠতে হয়েছে, এরকম একটা প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আমার টনসিলেরও প্রবলেম ছিল। আমার সব প্রবলেমগুলি আপনি ডায়াগনোস করে যে ট্রিটমেন্ট আমাকে আপনি করছিলেন, আল্লাহর রহমতে আপনার ট্রিটমেন্ট ওয়াইজ আমি এখনো মানে আমি অনেক সুস্থ এখন, আগের চেয়ে আমি অনেক বেটার ফিল করি। হাবিবুল্লাহ এবং সাফায়েতুল্লাহ, তারা আপন 2 ভাই। তো বড় ভাইয়ের সাকসেসটি দেখে ছোট ভাই অনুপ্রাণিত হয়। তিনি থাকেন প্রবাসে। ভাই কোন দেশে থাকেন যেন? আমি বর্তমানে এখন
ক্রোয়েশিয়াতে আছেন। তো ভাই ক্রোয়েশিয়াতে আছেন, আমাকে জানালেন যে তিনি অতি দ্রুত চলে যাবেন ক্রোয়েশিয়াতে। তো যাওয়ার আগে তিনি পূর্ণ সুস্থতা চান। আমি বললাম, আপনার সমস্যাগুলো কি? তখন ভাই তার সমস্যাগুলোর কথা আমাকে জানালেন। কি কষ্ট হতো তখন আপনার? প্রথমত স্যার আমার কষ্ট ছিল নাকে, নিঃশ্বাস নিতে পারতাম না, সবসময় মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। রাতে ঘুমাতে গেলেও তো সবসময় নাক বন্ধ থাকতো। যখন আপনার স্বর্ণপূর্ণ হয়েছি, অপারেশন করছে, এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ ভালো করতেছি, ভালো ফিল করতেছি। এটা দেখে কিন্তু আমার নিজেরও কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমি জন্মের পর যখন আমি বুঝতে শিখেছি, তারপর থেকে কিন্তু আমার এই যে হাঁচি, তারপরে নাক দিয়ে পানি পড়া, তারপর লোকজন দেখলে বলতো আমার হাড্ডিটা বাঁকা। আমি এগুলা মানে ফিল করতাম, বা আমি লজ্জাও পেতাম যে হাড্ডি বাঁকা, বা কারোর সামনে অলওয়েজ টিস্যু নিয়ে ঘুরতে হতো। তো আমিও কিন্তু এই রোগে ভুগছিলাম। তারপরে আমি অপারেশন করিয়েছি, এবং যখন আমি ওটিতে অপারেশন করার পর আমাকে ডক্টর বলল যে আপনার কেমন লাগছে। আমার কাছে মনে হয়েছে সেদিনে আমার জন্ম হয়েছে, আমি অনেক বড় একটা নিঃশ্বাস নিয়েছি। স্যার, রেশমা আপা, স্মৃতি আপা তারা কিন্তু সার্জারির পরে সম্পূর্ণ ভালো আছেন। এই সার্জারি বিষয়ক আমি আপনার কাছে একটু যেটা জানতে চাচ্ছি, অনেকের মনে এই প্রশ্ন থাকে অপারেশনের সময় কি নাকটা কেটে ফেলা হবে, বা নাকটা কি আসলে বোচা হয়ে যাবে কিনা, এই বিষয়ে স্যার যদি আমাদেরকে একটু বলতেন। আসলে এই ভয়টা কিন্তু পায়, কিন্তু বাস্তবতা হচ্ছে দেখুন এই যে রেশমা আপাকে কি সুন্দর তার নাক, হ্যাঁ তার নাক যদি কেটেই ফেলতো তো নাক থাকতো না। আমি 3টি পেশেন্টকে দেখালাম। আসলে এটি রোগীদের ভয় আপা, ভয় পাওয়াটাই স্বাভাবিক। নাকের অপারেশন শুনে চিন্তা করে নাকটা কেটে ফেলবে কিনা। মূলত আমরা আসলে নাকের ভেতরে কাজ করে থাকি। মূলত তার যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটাকে আমরা সোজা করছি। এটা দর্শকরা জেনে খুশি হবে যে এখন কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এসেছে। আমরা এখন এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি টার্বিনোপ্লাস্টি করছি, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, যেখানে আমরা একটা রিজিড এন্ডোস্কোপ রড ক্যামেরা নাকের সামনে ধরছি এবং সেটা মনিটরে দৃশ্যমান হচ্ছে। সেই মনিটর দেখে দেখে যখন আমরা কাজটি করছি, তখন কিন্তু আমরা কারেকশনটা নিয়ার টু 100% করতে পারছি। অর্থাৎ যেখানেই বাঁকা সেই জায়গাটাকে আমরা সার্জারি করে সোজা করে দিতে পারছি। তো এটি একটি ভালো দিক। আর একটা হচ্ছে যে টার্বিনেট, সেই টার্বিনেটগুলোকেও কিন্তু আমরা পুরোপুরি বার্ন না করে আমরা টার্বিনোপ্লাস্টি করতে পারছি এন্ডোস্কোপিক ওয়েতে। হ্যাঁ, তো এটা একটা মডার্ন টেকনোলজির একটা ব্লেসিংস। তো এখানে আসলে নাক কেটে ফেলারও কোনো ভয় নেই, প্লাস নাক বসে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এগুলোর পাশাপাশি কিন্তু এই নাকের মাংস ফোলা, নাকের হাড় বাঁকা নিয়ে আমাদের রোগীরা প্রচুর অপচিকিৎসার শিকার হয়। প্রায় সময় এসে বলে যে অ্যাসিড দিয়ে নাকের ভিতর পুড়িয়ে দিয়েছে, কবিরাজরা বলেছে 100 টাকার বিনিময়ে আপনাদের পলিপাস ভালো করে দিব। স্যার, এইগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমাদেরকে যদি একটু বলতেন। এটা আসলে একটি আমাদের সমাজের একটি কমন চিত্র আপা। আমি চেম্বার প্র্যাকটিসে প্রায়ই খেয়াল করি যে আমাদের রোগীরা এসেই বলে, স্যার তো আমার পলিপের সমস্যা ছিল, আমি তো নাকের মাংস পুড়ায় দিছে। আসলে কোয়াকরা এই কাজটি করে থাকে। ওরা আসলে একটি কেমিক্যাল এজেন্টস ব্যবহার করে, একটি করোসিভ এজেন্ট, যেটা দিয়ে ওদের মেন কাজ হচ্ছে যে টার্বিনেটগুলোকে বার্ন করে দেওয়া। যে টার্বিনেটগুলো আমি দেখালাম, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়, সেই টার্বিনেটগুলোকে ওরা যখন বার্ন করে দিচ্ছে, আলটিমেটলি সাময়িক সময়ের জন্য ওই জায়গাটার স্পেসটা পাচ্ছে, একটু আরাম হচ্ছে। কিন্তু এটার লেট কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি। আমরা পাই রোগীদের যে ওরা যে অ্যাসিড বা করোসিভ এজেন্ট দিল, এর ফলে সে জায়গাটায় কিন্তু একটা বার্ন হয়ে আলটিমেটলি সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সাইনেকিয়া ডেভেলপ করছে, অর্থাৎ মাঝখানের যে ওয়াল এবং সাইডের যে ওয়াল পাশাপাশি লেগে যাচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা বলছি সাইনেকিয়া। এরপর দেখা যাচ্ছে যে সেপ্টাল পারফেশন হয়ে যেতে পারে। আমরা যে সেপ্টাম বা মাঝখানে যে পার্টিশনটা দেখালাম, যেহেতু সেটা করোসিভ এজেন্ট ব্যবহার করছে, এর ফলে এই রিয়াকশানে কিন্তু মাঝখানে যে পার্টিশন ফুটা হয়ে যেতে পারে। ঘ্রাণ, আমরা নাক দিয়ে কিন্তু ঘ্রাণ গ্রহণ করি, তো ঘ্রাণের সেন্টারটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, বা ঘ্রাণের সমস্যা কিন্তু হতে পারে। এবং এই যে সেকেন্ডারি ইনফেকশন, এই ইনফেকশন পরবর্তী নাকের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে, স্যাডেল নোজ হয়ে যেতে পারে। আবার যে নাকের যে ছিদ্র, এটা কমপ্লিট স্টেনোসিস হয়ে যেতে পারে। আমরা কিন্তু এরকম রোগী চেম্বারে নিয়মিত পাচ্ছি। এটি একটি অপচিকিৎসা, এটা কোনো চিকিৎসাই না। এবং সেই অপচিকিৎসার বেড়াজাল থেকে আসলে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আচ্ছা ডক্টর সাহেব, একবার অপারেশন করলে কি মানে ফার্দার আবার করানো লাগতে পারে, মানে এটা কি রিপিট করতে পারে?